হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। আজকে আমরা এই ভিডিওতে মাইটোসিস, কোষ বিভাজনের মাইটোসিস প্রসেস সম্পর্কে ইন ডিটেলসে আলোচনা করব। চলো আমরা দেরি না করে শুরু করি। প্রথমে মাইটোসিসের এম ফেজ। তাহলে আমরা পড়েছিলাম এর আগের ভিডিওগুলো, দেখলাম কি সেল সাইকেলে দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে ইন্টারফেজ, একটা হচ্ছে এম ফেজ। তো ইন্টারফেজ মানে যেখানে সেলটা প্রিপেয়ার হচ্ছে ডেভেলপমেন্ট বা মানে ডিভিশনের জন্য, আর এম ফেজ এসে সেলের ডিভিশন হচ্ছে 4টে স্টেপের মাধ্যমে। একটা হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো এই মাইটোটিক ফেজ, যেটাকে আমরা এম ফেজ বা মাইটোটিক ফেজ বলছি, এটা সবচেয়ে বেশি ড্রামাটিক ফেজ। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার ফিচার্সগুলো হয়ে থাকে। of the cell cycle involving major recognition of virtually all component of the cell। বলে একটা সেল যখন পুরোপুরি ম্যাচিওর হলো, ওর ডিএনএ, ওর আরএনএ, এনার্জি, প্রোটিন ইত্যাদি যখন জিনিসগুলো সব ঠিকঠাকভাবে ফুলফিল হলো, তখনই সেলটা কি হবে, তোমার ডিভিশন হবে। সিন্স দ্য নাম্বার অফ ক্রোমোজোম ইন দ্য প্যারেন্ট অ্যান্ড প্রোজেনি সেলস ইজ দ্য সেম। তাহলে বলছি কি এখানে যে ইন্টারফেস দশায় যে সেলটা আমার তৈরি হয়েছে এবং প্যারেন্ট সেলে যে তৈরি হয়েছে, এখানে কিন্তু ক্রোমোজোম নাম্বারটা সেম থাকবে। ক্রোমোজোম নাম্বার সেম থাকবে। কার সঙ্গে? ইন্টারফেস দশার ক্রোমোজোম আর তোমার যে ডটার সেল তৈরি হলো, সেই ডটার সেলের ক্রোমোজোমটা সেম থাকবে। এবং এই সেম থাকার জন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন বলা হয়ে থাকে। যদিও আমরা মাইটোসিসকে আবার কি করছি, 4টে ভাগে ভাগ করছি, যেটা ক্যারিওকাইনেসিস। এই 4টে পর্যায়ে মিলে আমার তৈরি হচ্ছে, এই পুরো পর্যায়টা মিলে তৈরি হচ্ছে আমার কি ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে যেটা নিউক্লিয়াসের ডিভিশন, সেটা ক্যারিওকাইনেসিস বলা হয়ে থাকে। নিউক্লিয়াসের ডিভিশন এই পর্যন্ত, আর টেলোফেজ পর্যন্ত ক্যারিওকাইনেসিস, এবং এই টেলোফেজের পর থেকে পরবর্তী ফেজটা হচ্ছে সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে যেখানে তোমার সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে। তাহলে একটা সেল সাইকেলের পরে যখন এম ফেজ আসছে, সেটাকে আমরা বলছি মাইটোটিক ফেজ। এবং মাইটোটিক ফেজে কি হচ্ছে, একটা কোষ থেকে অন্য দুটো কোষ তৈরি হচ্ছে, এবং এই দুটো কোষ তৈরি হওয়ার ফলে এবং ক্রোমোজোম নাম্বার সর্বদা সেম থাকছে। মানে এখানে যে 46 ক্রোমোজোম নাম্বার হলে, এই দুটো ডটার সেলেও কিন্তু ক্রোমোজোম নাম্বারটা 46 হয়ে যাচ্ছে। এবং এটা 4টে স্টেজ নিয়ে গঠিত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং এই 4টে স্টেজের মাধ্যমে একটা সেলের ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়ার ডিভিশন হয়ে থাকে। এবং নিউক্লিয়ার ডিভিশন হওয়ার পরে তারপর সেলটা সাইটোকাইনেসিসে যায়, অর্থাৎ সাইটোপ্লাজম ডিভিশন হয়ে কমপ্লিটলি ডিফারেন্ট দুটো ডটার সেল ফরমেশন করে। এরপর চলে আসে আমাদের প্রোফেজ। নামটাই বুঝতে পারছো, প্রো মানে প্রিমিটিভ আর ফেজ মানে দশা। দ্য প্রোফেজ হচ্ছে কি, এই যে ফার্স্ট স্টেজ, এটা প্রথম স্টেজ, সেল ডিভিশনের প্রথম স্টেজ হচ্ছে প্রোফেজ, যেটা ক্যারিওকাইনেসিসের ফার্স্ট স্টেজ। এবং এটা কি করছে, এটা হচ্ছে এস এবং G2 ফেজ অফ ইন্টারফেজ। প্রোফেজ দশাটা সিনথেটিক ফেজ এবং গ্যাপ টু ফেজকে ফলো করছে। ইন দ্য S and G2 ফেজ দ্য নিউ ডিএনএ মলিকুলস ফর্মড আর নট ডিস্টিংক্ট বাট ইন্টারউইন্ড। মানে এস ফেজ এবং G2 ফেজে ডিএনএ মলিকুল যেটা ফর্ম হচ্ছে, সেটা পৃথক হয়ে যাচ্ছে না, সেটা কি হচ্ছে, ইন্টারউইন্ড অর্থাৎ একে অপরের সঙ্গে পেঁচিয়ে অবস্থান করছে। প্রোফেজ ইজ মার্কড বাই দ্য ইনিশিয়েশন অফ কন্ডেনসেশন অফ ক্রোমোজোমাল ম্যাটেরিয়াল। অর্থাৎ প্রোফেজের দশের প্রথম আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো প্রথম প্রোফেজ যখন আসছে, ক্রোমোজোমগুলো কি হচ্ছে, কন্ডেনসেশন মানে আরো ঘন হচ্ছে, ক্রোমোজোমগুলো আরো ঘন হওয়া শুরু করছে, কন্ডেনসেশন হচ্ছে। দ্য ক্রোমোজোমাল মেটেরিয়াল বিকাম আনট্যাঙ্গলড ডিউরিং দ্য প্রসেস অফ ক্রোম্যাটিন কন্ডেনসেশন। এরপর ক্রোমোজোমগুলোতে যখন ক্রোম্যাটিন কন্ডেনসেশন হচ্ছে, তখন আনট্যাঙ্গেল অর্থ হচ্ছে সেখানে ক্রোমোজোমগুলো তাদের প্যাঁচ থেকে খুলে আসছে, কন্ডেন্স হচ্ছে, ঘন হচ্ছে, স্পষ্ট হচ্ছে। কিন্তু তারা এই যে পেঁচিয়ে, প্রফেসর প্রথমে দেখো ক্রোমোজোমগুলো পেঁচিয়ে অবস্থান করছে, সেখান থেকে প্রোফেজ দশার মধ্যে কি হচ্ছে, তার দুটো ক্রোম্যাটিড আলাদা হয়ে গিয়ে তোমার প্যাঁচটা খুলে যাচ্ছে। দ্য সেন্ট্রোজোম হুইচ হ্যাড আন্ডারগোজ ডুপ্লিকেশন ডিউরিং এস ফেজ। তাহলে ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোজোমটা রয়েছে, সেই সেন্ট্রোজোমটা ডিএনএ ফেজের সময় কি হয়েছে, এটা ডুপ্লিকেট হয়ে গিয়ে দুটো তৈরি করেছে, সেন্ট্রোমিয়ারটা বা সেন্ট্রোজোমটা।
Interphage now begins to move towards opposite pole of the cell. The completion of prophage can thus marked by the following character. কি ঘটনা ঘটলো তাহলে এখানে chromosomal material condensation to form compact mitotic chromosome. তাহলে এখানে মাইটোটিক ক্রোমোজোম মানে মাইটোসিস প্রক্রিয়া আসার জন্য ক্রোমোজোমগুলো কি করলো, এরকম ভাবে কম্প্যাক্ট হওয়ার ফলে এই ডায়াড ফর্মেশন করলো, যেখানে ক্রোমোজোমগুলো আগে কিন্তু কিছু মানে হাইড্রেশন অবস্থায় ছিল বলে অস্পষ্ট ছিল, পরে এটা কি জলকে ডিহাইড্রেশন হয়ে অর্থাৎ জল বিয়োজন করার মাধ্যমে সেটা ঘন হলো, ঘন হওয়ার পরে তোমার এরকম ডায়াড ফর্মেশন করলো। Centromere which had undergone duplication during interphage begins to move towards opposite pole, এবং এই যে সেন্ট্রোজোম যেটা ডবল হয়েছিল, সেন্ট্রোজোম যেটা ডবল হয়েছিল কখন, ডিউরিং এস ফেজ আর সিনথেটিক ফেজের সময়, সেটা দুটো অপোজিট পোলে এসে তারা কি তৈরি করলো, অ্যাস্টার রশ্মি ফর্মেশন করলো, অ্যাস্ট্রালের ফর্মেশন করলো। তাহলে কি ঘটনা ঘটলো দেখো, প্রথমে হচ্ছে ক্রোম্যাটিন কন্ডেনসেশন, ক্রোম্যাটিনগুলো ঘন হলো, স্পষ্ট হলো, ডিহাইড্রেশন হলো, এবং এরকম ভাবে ক্রোমোজোমগুলো কি করলো, ডায়াড ফর্মেশন করলো। চারটে ক্রোম্যাটিড এখানে রয়েছে, যেটাকে ক্রোমাটেট্রাড বলা হয়। দুই নম্বর মাইটোটিক স্পেন্ডেল ফর্মেশন, সেন্ট্রোজোমগুলো দুটো যে সেন্ট্রোজোম তৈরি হয়েছিল অপোজিট পোলের দিকে চলে গেল এবং সেখানে গিয়ে তারা অ্যাস্ট্রাল রশ্মি ফর্মেশন করলো। এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো শুধুমাত্র অ্যানিমাল সেলে ফর্মেশন হবে, যেহেতু সেন্ট্রোজোম প্ল্যান্ট সেলে অ্যাবসেন্ট থাকছে। অ্যাস্ট্রাল রশ্মিগুলো তখন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কিছু কন্টিনিউয়াস স্পেন্ডেল ফাইবার তৈরি করলো, কিছু মানে ডিসকন্টিনিউয়াস স্পেন্ডেল ফাইবার তৈরি করলো। সেন্ট্রোমিয়ার মাইগ্রেশন, সেন্ট্রোজোম অপোজিট পোলের দিকে চলে গেল। নিউক্লিয়ার এনভেলপ ব্রেকডাউন, তাহলে এই যে নিউক্লিয়াস ছিল চারিদিকে, এই যে নিউক্লিয়াসের যে মেমব্রেন ছিল, সেই মেমব্রেনগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেল কোথায়, প্রোপেজের শেষ দশাতে এসে। আর কি হলো, নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিওলাস ছিল সেই নিউক্লিওলাসটাও কিন্তু কি হলো, ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। এবং এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার তৈরি হয়েছে, এই সেন্ট্রোমিয়ার সঙ্গে কাইনেটোকর অর্থাৎ অ্যাস্টার রশ্মি থেকে যে সমস্ত স্পেন্ডেল ফাইবারগুলো ফর্মেশন হচ্ছে সেগুলো এর সঙ্গে যুক্ত হলো। তাহলে কাইনেটোকর হচ্ছে একটা পয়েন্ট, যে পয়েন্টে তোমার স্পেন্ডেল ফাইবার বেমতন্তুগুলো যুক্ত হয়, এবং সেটা কি নিয়ে তৈরি, সেটা 6 থেকে 8টা মাইক্রোটিউবিউলস নিয়ে তৈরি থাকে, মাইক্রোটিউবিউলস নিয়ে তৈরি থাকে। তারপর সেল at the end prophage when viewed under the microscope do not show Golgi complex। যখন তুমি প্রোফেজ দশার শেষের দিকে যখন নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে গেছে, সেটা কিন্তু মাইক্রোস্কোপের তলায় দেখো সেখানে কোনো গলগি অ্যাপারেটাস দেখতে পাবে না, কোনো এন্ডোপ্লাজম রেটিকুলাম দেখতে পাওয়া যায় না, নিউক্লিয়াস বা নিউক্লিয়ার এনভেলপ কোনো কিছুই থাকে না। এরপর চলে আসছে আমাদের মেটাফেজ দশা। মেটাফেজ মানে হচ্ছে কি মিডল ফেজ, অর্থাৎ যখন তোমার ক্রোমোজোমগুলো একটা ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যেও সব থাকছে, মানে সজ্জিত থাকছে, তখন সেটাকে আমরা মেটাফেজ বলছি। দ্য কমপ্লিট ডিসইন্টিগ্রেশন অফ দ্য নিউক্লিয়ার এনভেলপ মার্কস দ্য স্টার্ট অফ সেকেন্ড ফেজ মাইটোসিস। তো মাইটোসিস স্টার্ট একটা সিম্বল কি, যখন তোমার পুরোপুরি নিউক্লিয়ার এনভেলপটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তখন মানে মাইটোসিস ফেজ চলে এসছে। হেন্স দ্য ক্রোমোজোম আর স্প্রেড থ্রু দ্য সাইটোপ্লাজম অফ দ্য সেল। তাহলে পুরো সাইটোপ্লাজম কি রয়েছে দেখো, ছড়িয়ে রয়েছে। মেটাফেজ যখন প্রথম ফেজ, তখন সাইটোপ্লাজমে কিন্তু সেগুলো ছড়িয়ে রয়েছে। বাই দিস স্টেজ কন্ডেনসেশন অফ ক্রোমোজোম ইজ কমপ্লিটেড অ্যান্ড দে ক্যান বি অবজার্ভ ক্লিয়ারলি আন্ডার মাইক্রোস্কোপ। তাহলে এই সময় কি হচ্ছে, ক্রোমোজোমগুলো পুরোপুরি ভিজিবল হয়ে গেছে। তাই যদি সেল ডিভিশনের যে স্টেজে ক্রোমোজোমগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে মেটাফেজ। কারণ এই সময় ক্রোমোজোমগুলো কন্ডেনসেশন হওয়ার ফলে আকারে ছোট হয় কিন্তু মোটা আকৃতির হয়, এবং তারা একটা ইকুয়েটোরিয়াল প্লেনে সজ্জিত থাকে। This then is the stage at which morphology of chromosome is mostly studied. এই জন্য এই সময় কি করে, সবচেয়ে বেশি স্টাডি করা হয় ক্রোমোজোমকে। At this stage metaphase chromosome is made up of two sister chromatids which are held together by the centromere। এরকম ভাবে দুটো সিস্টার ক্রোমাটিড থাকে এবং তারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে। স্মল ডিস্ক শেপড স্ট্রাকচার দ্য সারফেস অফ দ্য সেন্ট্রোমিয়ার আর কল্ড কাইনেটোকর। তাহলে এই কাইনেটোকর কি, এই সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে গ্রিন পার্ট, এই সেন্ট্রোমিয়ার
সেন্ট্রোমিয়ার অংশের সঙ্গে, এই সেন্ট্রোমিয়ার অংশ এখান থেকে দেখো কাইনেটোকর যুক্ত রয়েছে। কাইনেটোকর মানে 6 to 8 মাইক্রোটিউবিউল তোমার এই সেন্ট্রোমিয়ার সঙ্গে যুক্ত থেকে এই কাইনেটোকর গঠন করে। এই যে মাইক্রোটিউবিউলগুলো 6 থেকে 8খানা মাইক্রোটিউবিউল থাকে, আর থাকে ফাইব্রাস কোরোনা থাকে, ইনার প্লেট থাকে, যার মধ্যে তোমার কাইনেটোকর তৈরি হয়। These structures serve as a site attachment of spindle fibers to the chromosomes that are moved into position at the centromere to the cell. এবং এই কাইনেটোকরের সঙ্গে 2 থেকে 3টি স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল বেমতন্তু তোমার অ্যাটাচ হচ্ছে। Hence the metaphase is characterized by all the chromosomes coming to lie at the equator with the one chromatid of each chromosomes connected by its kinetochore to spindle fibers form one pole and its sister chromatid connected by its kinetochore to spindle fiber from the opposite pole. তাহলে মেটাফেজের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স হচ্ছে যে এখানকার দুটো সেন্ট্রোজোম দুপাশে কমপ্লিটলি চলে গেছে, ক্রোমোজোমগুলো ইকুয়াটোরিয়াল রিজন অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে লম্বভাবে সজ্জিত হয়েছে, এবং ওর একটা সেন্ট্রোমিয়ার মানে দুটো সিস্টার ক্রোমাটিড রয়েছে। এর একটা সিস্টার ক্রোমাটিড এক পোলার বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়েছে, অন্য সিস্টার ক্রোমাটিডটা অন্য পোলার বেমতন্তুর সঙ্গে যুক্ত হয়েছে, এবং এই সেন্ট্রোমিয়ার সঙ্গে যুক্ত রয়েছে কাইনেটোকরের সঙ্গে বেমতন্তুগুলো যুক্ত হয়েছে। দ্য প্লেন অফ অ্যালাইনমেন্ট অফ ক্রোমোজোম অ্যাট মেটাফেজ রেফার টু মেটাফেজ প্লেট। এবং এই যে নিরক্ষীয় অঞ্চলে ক্রোমোজোমগুলো অবস্থান করেছে, অবস্থানটাকে বলা হয় মেটাফেজ প্লেট। তাহলে এদের ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো কি কি দেখো। প্রথমে ক্রোমোজোম আর কমপ্লিটলি কন্ডেন্সড, এখানে ক্রোমোজোম আর এরপর কিন্তু আর কন্ডেনসেশন হবে না। এই সমস্ত ক্রোমোজোমগুলো আকারে স্মল হয়, খুব ছোট হয়, এবং তারা মোটা হয়, ছোট স্মল এবং আকারে মোটা হয়, যার জন্য আমরা খুব ভালোভাবে দেখতে পাই। দ্য নিউক্লিয়ার ইনফ্রা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। এবার সিস্টার ক্রোমাটিড আর অ্যাটাচ টু ইচ আদার অ্যাট সেন্ট্রোম বাই প্রোটিন কমপ্লেক্স কোহেশন। আসলে কি হয়, যে সেন্ট্রোমিয়ারগুলো রয়েছে, যে ক্রোমাটিডগুলো রয়েছে, ক্রোমাটিডগুলো মধ্যখানে তোমার কোহেশন বলে প্রোটিন থাকে। এই কোহেশন প্রোটিনটা দুটো সেন্ট্রোমিয়ারকে যুক্ত রাখে। কোহেশন প্রোটিনটাকে তোমার রিমুভ করে কে সেপারেজ বলে একটা এনজাইম, অ্যানাফেজ দশায় তোমার সেপারেজ বলে একটা এনজাইম অ্যানাফেজ দশায় এই ক্রোমোজোমটাকে রিমুভ করে থাকে, ক্রোমাটিডগুলোকে আলাদা করে থাকে। মাইক্রোটিউবিউলস বাইন্ড টু দ্য কাইনেটোকর, মাইক্রোটিউবিউলগুলো কাইনেটোকরের সঙ্গে যুক্ত হয়ে গেল সিস্টার ক্রোমাটিডের। দ্য কাইনেটোকর ইজ এ মাল্টিপল প্রোটিন কমপ্লেক্স অ্যাটাচ টু দ্য সেন্ট্রোমিয়ার। তাহলে এই যে কাইনেটোকরটা কি হচ্ছে 6 থেকে 8খানা মাইক্রোটিউবিউল নিয়ে তৈরি থাকে এবং ফাইব্রাস কোরোনা নিয়ে তৈরি থাকে। Microtubules attach to kinetochore pool sister chromatid back and forth until they get aligned to the equatorial plate metaphase. তাহলে এই যে মাইক্রোটিউবগুলোর সঙ্গে যুক্ত হলো, কানেক্টরের সঙ্গে যে বেমতন্তু যুক্ত হলো, এটা কি করে ক্রোমোজোমগুলো সামনে এবং পিছনে টানার ফলে ক্রোমোজোমগুলো একটা ইকুয়াটোরিয়াল প্লেনে চলে আসে। মেটাফেজ ইনশিওর দ্য ইকুয়াল ডিভিশন অফ ক্রোমোজোম। এই মেটাফেজ প্লেট যে গঠন করে, এটার পারপাসটা হচ্ছে যাতে ক্রোমোজোমগুলো ইকুয়ালভাবে দুটো সেলের মধ্যে ডিভাইড হয়ে যায়। ক্যারিওটাইপিং ইজ জেনারেলি ডান অ্যাট দিস স্টেজ রিসার্চ অ্যান্ড ফাইন্ডিং ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। ক্যারিওটাইপ মানে হচ্ছে যেখানে ক্রোমোজোমগুলোকে অ্যানালাইসিস করা হয়, ক্রোমোজোমগুলোকে ওদের সজ্জাক্রমের সঙ্গে সাজানো হয় এবং তাদের মধ্যে কোনো ফল্ট হয়েছে কিনা, জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাকে নির্ধারণ করা হয় এর মাধ্যমে। আবার এখানে কলচিসিন বলে একটা মাইক্রোটিউবিউল ইনহিবিটর বা মাইক্রোটিউবিউল পয়জন, বেমতন্তু তৈরি করার যে মাইক্রোটিউবিউল সেগুলোর পয়জন বলা হয় কলচিসিনকে, যেটা কলচিকাম অটোমনাইল থেকে পাওয়া যায়। এই বেমতন্তু ফরমেশনকে ইনহিবিট বা প্রতিরোধ করা হয়। এটা পলিপ্লয়েড ফরমেশনের জন্য ব্যবহার করা হয়। পলিপ্লয়েডি ক্রোমোজোম সেটের পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এই একটা বেমতন্তু ইনহিবিটরের নাম হলো কলচিসিন। নেক্সট হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজ মানে কি হচ্ছে, যখন ক্রোমোজোমগুলো একটা নিরক্ষীয় অঞ্চলে সমানভাবে সজ্জিত হলো, এরপর ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো এই মাইক্রোটিউবুলার বেমতন্তুর ডিপোলারাইজেশনের জন্য তারা পরস্পরের সঙ্গে সেপারেট হবে এবং সেপারেট হওয়ার ফলে এই ক্রোমোজোমগুলো এই কোহেশন প্রোটিন দ্বারা যুক্ত ছিল, যেটা সেপারেট এনজাইমের দ্বারা সেপারেট হবে এবং দুই অপোজিট পোলের দিকে চলতে শুরু করবে। অ্যাট দ্য অনসেট অফ অ্যানাফেজ ইচ ক্রোমোজোম অ্যারেঞ্জড অ্যাট দ্য মেটাফেজ প্লেট ইজ স্প্লিট
simultaneously, and two daughter chromatid, now referred to as the daughter chromosome of the future daughter nuclei, begin their migration towards the two opposite pole. তাহলে এই যে আমাদের সেন্ট্রোমের যে কোহেশন প্রোটিন দ্বারা যেটা যুক্ত ছিল, সেই কোহেশন প্রোটিনটা সেপারেজ নামক এনজাইমের মাধ্যমে ভেঙে গিয়ে সেটা অপোজিট পোলের দিকে ক্রোমোজোম আকারে, ক্রোমাটিডটা এখন কমপ্লিট ক্রোমোজোম আকারে তোমার যাওয়া শুরু করে দিল। As each chromosome so moves away from the equatorial plate, the centromere of each chromosome remain directed towards the pole. তাহলে সেন্ট্রোমিয়ারটা কোন দিকে দেখো, সেন্ট্রোমিয়ারটা পোলের ডাইরেকশনে থাকছে, এর সেন্ট্রোমিটার পোলের ডাইরেকশনে থাকবে। With the arms of the chromosome trailing behind, এবং আর্মস গুলো কোথায় থাকবে, পোলের বিপরীত দিকে থাকছে, এটা হচ্ছে আর্মস গুলো থাকছে, কিন্তু সেন্ট্রোমিয়ারটা থাকছে কোথায়, তোমার পোলের দিকে মুভ করে থাকছে। Thus, anaphase stage is characterized by centromere. তাহলে এখানে কি গেল, এক নম্বর হচ্ছে সেন্ট্রোমিয়ার যেটা ছিল, সেন্ট্রোমিয়ারটা স্প্লিট হয়ে গেল, সেন্ট্রোমিয়ারটা ভেঙে গেল, তার ফলে ক্রোমাটিড গুলো সেপারেট হয়ে গেল, ক্রোমাটিড মুভস টু দ্য অপোজিট পোল। অন্যান্য ঘটনা কি হচ্ছে, দ্য পেয়ার্ড ক্রোমোজোমস separate at the kinetic horse and moves to the opposite side of the pole. The centromere has divided into two, thereby separating the two chromatid, which is known as daughter chromosome. তাহলে এই যে সেন্ট্রোমিয়ারগুলো, এখানে সেন্ট্রোমিয়ারের দ্বারা যে ক্রোমোজোমগুলো যুক্ত ছিল, সেন্ট্রোমিয়ারের দ্বারা যে ক্রোমাটিডগুলো যুক্ত ছিল, সেই ক্রোমাটিডগুলো এখন কি হলো, সেপারেট হয়ে গেল। সেপারেট হওয়ার ফলে দুটো আলাদা ক্রোমাটিড এখন পরবর্তী নিউক্লিয়াসের জন্য দুটো আলাদা ক্রোমোজোম তৈরি করলো। ক্লিয়ার? দ্য spindle fiber moves towards their respective pole, covering a distance from 5 to 25 microns. As such, drag the chromatid with them. তাহলে 5 থেকে 25 মাইক্রন ডিস্টেন্স কভার করলো কে, এই মাইক্রোটিউবিউলগুলো বা স্পিন্ডল ফাইবারগুলো, এবং যখন সে ডিপোলারাইজেশন ঘটলো তখন তারা সেন্ট্রোমিয়ারগুলোকে, ক্রোমাটিডগুলোকে সঙ্গে নিয়ে গেল। The number of daughter chromosome is the same in parent cell towards each pole. তাহলে এই যে ক্রোমোজোম নম্বরটা ছিল, কোথায় ছিল, প্যারেন্ট সেলে ছিল, সেই একই নম্বর, একই সংখ্যক ক্রোমোজোম তোমার কোথায় থাকলো, কোথায় চলে গেল, অপোজিট পোলের দিকে চলে গেল। এরপর লাস্ট স্টেজ হচ্ছে আমাদের টেলোফেজ। টেলোফেজ মানে হচ্ছে লাস্ট ফেজ, যখন তোমার এবার ক্রোমোজোম তো চলে গেল অপোজিট পোলে, এবার আবার তোমার নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার করবে, নিউক্লিয়াস রিঅ্যাপিয়ার করবে, এবং কমপ্লিটলি দুটো নিউক্লিয়াস ফর্মেশন করবে। অ্যাট দি বিগিনিং অফ দ্য ফাইনাল স্টেজ অফ ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ কি, যেখানে নিউক্লিয়াসের ডিভিশন হচ্ছে, দ্যাট ইজ টেলোফেজ। দ্য ক্রোমোজোম দ্যাট হ্যাভ রিচড দেয়ার রেসপেক্টিভ পোলস ডিকন্ডেন্স। এতক্ষণ প্রোফেজ দশায় কন্ডেনসেশন শুরু হয়েছিল, মেটাফেজ দশায় কন্ডেনসেশনটা থেমে গেছিল, আবার তোমার টেলোফেজ দশায় এসে আবার আগের অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ আবার ডিকন্ডেনসেশন শুরু করবে। লুজ দেয়ার ইন্ডিভিজুয়ালিটি। এরপর ক্রোমোজোমগুলো যখন অপোজিট পোলে চলে গেল, দুটো নিউক্লিয়াস তৈরি করলো, তখন তারা আবার ও যে নির্দিষ্ট ক্রোমাটিড ফর্মেশন করেছিল সে ফর্মটা তারা হারিয়ে ফেলবে আবার, এবং তারা আবার পেঁচিয়ে গিয়ে অবস্থান করবে। এখানে ক্রোমোজোমস ক্লাস্টার টু অ্যাট অপোজিট স্পিন্ডল পোল অ্যান্ড দেয়ার আইডেন্টিটি ইজ লস্ট অ্যাজ ডিসক্রিট এলিমেন্ট। তাহলে এই দুটো আলাদা সেপারেট ক্রোমাটিড তৈরি করেছিল, সেই ক্রোমাটিডগুলো সম্পূর্ণভাবে হারিয়ে গেল, এবং তারা তাদের আইডেন্টিটি বা ইন্ডিভিজুয়ালিটি সম্পূর্ণ লস্ট করে দিল। নিউক্লিয়ার এনভেলপ অ্যারাউন্ড দ্য ক্রোমোজোম ক্লাস্টার অ্যাট ইচ পোল ফর্মিং টু ডটার নিউক্লিয়াই। তাহলে তার চারিদিকে হলো নিউক্লিয়ার এনভেলপ রিঅ্যাপিয়ার করার ফলে দুটো ডটার নিউক্লি তৈরি করলো। নিউক্লিয়াস, গলগি কমপ্লেক্স, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সবাই আবার ফিরে আসলো। তাহলে ফার্স্ট হচ্ছে কি, ক্রোমোজোম অ্যারাইভস। প্রথম কাজ হচ্ছে যে ক্রোমোজোমগুলো দুটো অপোজিট পোলের দিকে চলে আসলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ আবার নতুনভাবে তৈরি হয়ে গেল, নিউক্লিয়ার পর্দা আবারভাবে তৈরি হলো। ক্রোমোজোমগুলো যে ক্রোমোজোমগুলো কন্ডেনসেশন হওয়ার ফলে ক্রোমাটিড আকারে সুস্পষ্ট হয়েছিল, সেই ক্রোমোজোমগুলো আবার হাইড্রেশন হওয়ার ফলে, অর্থাৎ ওয়াটার অ্যাবজর্ব করার মাধ্যমে তারা আবার কি হয়ে গেল, আনউইন্ড হয়ে গেল এবং ডিকন্ডেন্স হয়ে গেল। স্পিন্ডল ডিস্যাম্পল। এবার স্পিন্ডল ফাইবারের কাজ তো শেষ, স্পিন্ডল ফাইবারগুলো ব্রেকডাউন হয়ে গেল এবং ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, যেটাকে আমরা ডিপোলারাইজেশন বলি। সাইটোকাইনেসিস ব্রিগিং। এরপরে কি করবে, এবার সাইটোকাইনেসিস
হওয়া শুরু হতে হবে, সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের ডিভিশন হওয়া শুরু হবে। সাইটোকাইনেসিস অ্যানিমাল সেলের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যানিমাল সেলের ক্ষেত্রে রিজ বা ফারো ফরমেশন করবে, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল প্লেট ফরমেশন করবে। এরপর লাস্টে চলে আসছে আমরা সাইটোকাইনেসিস, যেখানে ডিভিশন অফ সাইটোপ্লাজম, অর্থাৎ সাইটোপ্লাজমের যেখানে ডিভিশন হচ্ছে সেটাকে আমি বলছি সাইটোকাইনেসিস অফ সাইটোপ্লাজম। Mitosis accomplishes not only the segregation of duplicate chromosome into daughter nuclei, but the cell itself is divided into two daughter cell by separation of cytoplasm called cytokinesis. মানে এখানে বলতে চাইছে যে একটা মাইটোটিক ফেজে শুধু ক্যারিওকাইনেসিস বা যেখানে নিউক্লিয়ার ডিভিশন সেরকম না, সেটা আবার কি হবে, সাইটোপ্লাজম ডিভিশনে কমপ্লিটলি দুটো সেল ফরমেশন হবে। ইন অ্যানিমাল সেল দিস ইজ অ্যাচিভড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ ফারোস ইন দ্য প্লাজমা মেমব্রেন। তার প্লাজমা মেমব্রেনের মধ্যে কি তৈরি হচ্ছে, এখানে দেখো দুটো ফারো ফরমেশন করছে, এটাকে ফারো বলে, ফারো ফরমেশন হচ্ছে। The furrow gradually deepens and ultimately joins in the centromere, dividing the cell cytoplasm into two. তাহলে এই ফারোটা কি হলো, ভিতরের দিকে আরো খাঁজ হতে হতে একসময় এটা সেপারেশন হয়ে গেল, দুটো আলাদা সেল তৈরি করলো। Plant cell, however, are enclosed by relative intaxability cell walls. Therefore, they undergo cytokinesis by a different mechanism. In plant cell, all formation starts in the center of the cell and grows outward to meet the existing lateral walls. The formation of new cell wall begins with the formation of simple precursor called cell plate. কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হলো, ওদের দুটো কোষের মধ্যে ফরমেশন হতে শুরু করলো কি, সেল প্লেট। সেল প্লেটটা কি দিয়ে তৈরি ছিল, সেল প্লেটটা তৈরি হলো ফ্রাগমোপ্লাস্ট দিয়ে। ধরুন এটা একটা কোষ যেখানে নিউক্লিয়ার ডিভিশন হয়ে গেছে, হওয়ার পর সাইটোপ্লাজম হওয়ার সময় কি এর মধ্যে সেল প্লেট ফরমেশন হচ্ছে, সেল প্লেট। আর সেল প্লেটটা তৈরি হচ্ছে কার দ্বারা, ফ্রাগমোপ্লাস্ট। তো ফ্রাগমোপ্লাস্টের মধ্যে কি প্রোটিন থাকছে এবং এখানে পেকটিন থাকছে, পেকটিন। এই ফ্রাগমোপ্লাস্টটা এর সঙ্গে গলগি বডি অ্যাটাচ হচ্ছে, দিয়ে এই সেল প্লেটটা ফরমেশন হচ্ছে। At the time of cytoplasmic division, organelles like mitochondria, plastid get distributed between the two daughter cell. এরপর যখন দুটো ডটার সেল উৎপন্ন হচ্ছে, সেই ডটার সেলের মধ্যে গলগি বডি আসলো, এন্ডোপ্লাজমিক আসলো, মাইটোকন্ড্রিয়া আসলো, বাকি সমস্ত জিনিসগুলো আবার রিঅ্যাপিয়ার হয়। In some organism, karyokinesis is not followed by cytokinesis, as a result which multinucleate condition arise leading to formation of syncytium. অনেক কোষের ক্ষেত্রে কি হচ্ছে, নিউক্লিয়াস সাইটোপ্লাজমটা সেম থাকছে, সাইটোপ্লাজম নর্মাল থাকছে, কিন্তু নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস ফরমেশন করছে। এটা আমরা দেখতে পাই প্লাজমোডিয়াম বা ওপালিনার ক্ষেত্রে, ওপালিনা বা প্লাজমোডিয়ামের ক্ষেত্রে দেখতে পাই, যেটাকে আমরা প্লাজমোটোমি বলা হয়। প্লাজমোডিয়াম ওর ক্ষেত্রে সাইটোকাইনেসিস ডিভিশন হচ্ছে না, কিন্তু নিউক্লিয়ার ডিভিশন হয়। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন হওয়ার ফলে বহু নিউক্লিয়াস যুক্ত একটা কোষ তৈরি করে, যেটাকে আমরা প্ল্যান্টদের ক্ষেত্রে সিনোসাইট বলি, অ্যানিমালদের ক্ষেত্রে সিনসাইটিয়াম বলা হয়। এখানে এক্সাম্পল দিয়েছে লিকুইড এন্ডোস্পার্ম কোকোনাটে যে জলটা পাওয়া যায় সেটা হচ্ছে এই ধরনের তোমার সিনসাইটিয়ামের একটা এক্সাম্পল। এবার আমরা বলবো মাইটোসিস কেন এত গুরুত্বপূর্ণ। মাইটোসিস আর দ্য ইকুয়েশনাল ডিভিশন ইউজুয়ালি রেস্ট্রিক্টেড টু দ্য ডিপ্লয়েড সেল অনলি। তাহলে মাইটোসিস একটা কি, ইকুয়েশনাল ডিভিশন মানে একটা সমবিভাজন, যেখানে তোমার 2n থেকে 2n দুটো কোষ তৈরি হচ্ছে। However, in some lower plants and some social insects, হ্যাপ্লয়েড সেল অলসো ডিভাইড বাই দ্য মাইটোসিস। কিছু লোয়ার অ্যানিমালের ক্ষেত্রে, যেমন ধরো তোমার কি, যে আমাদের হানিবিজ যে রয়েছে, হানিবিজের ক্ষেত্রে কি হয়, হানিবিজ ওদের দু রকমের গ্যামেট তৈরি হয়। একটা হচ্ছে তোমার ফিমেল তৈরি হয়, ফিমেল এবং মেল, ফিমেল বা লেবার বিজ, আর একটা মেল। তো মেলগুলোর ক্রোমোজোম সংখ্যা সর্বদা N16 থাকে, ফিমেল এবং লেবার বীজদের ক্রোমোজোম সংখ্যা 32 থাকে। অর্থাৎ কোনো সময় কি হচ্ছে, যে হ্যাপ্লয়েড সেল থেকে তোমার কি হচ্ছে, অ্যানিমালরা তৈরি হচ্ছে। হ্যাপ্লয়েড সেলের মধ্যে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে অ্যানিমাল তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে এখানে উইদাউট ফার্টিলাইজেশন, কোনো নিষেক হচ্ছে না,
এটাকে পার্থেনোজেনেসিস আমরা বলে থাকি। আর ইউ অ্যাওয়ার সাম এক্সাম্পলস হোয়ার ইউ হ্যাভ স্টাডিড অ্যাবাউট হ্যাপ্লয়েড অ্যান্ড ডিপ্লয়েড ইনসেক্টস। তো একটা হানিবিজ হয়ে গেল, কিছু ক্ষেত্রে তোমার ওয়াস্প, অ্যান্টস, হাইমেনোপ্টেরা এদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে, মেলটা ডেভেলপ হচ্ছে আনফার্টিলাইজড এগ থেকে, আর ফিমেল আর লেবার ব্রিড ডেভেলপ হচ্ছে ফার্টিলাইজড এগ থেকে তৈরি হয়। মাইটোসিস ইউজুয়ালি রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ ডিপ্লয়েড ডটার সেলস উইথ আইডেন্টিক্যাল জেনেটিক কমপ্লিমেন্ট। তাহলে এর মধ্যে যা জেনেটিক্স ছিল, যে ক্রোমোজোম ছিল, মাইটোসিস প্রক্রিয়া যে ডটার সেল তৈরি হলো তাদের মধ্যে কিন্তু সেম একই ধরনের তোমার জেনেটিক্স রয়েছে। দ্য গ্রোথ অফ মাল্টিসেলুলার অর্গানিজম ডিউ টু মাইটোসিস। আমরা হিউম্যান বডিতে একটা জাইগোট সেল থেকে আমরা মোটামুটি 70 ট্রিলিয়ন সেল তৈরি হচ্ছে। 70 ট্রিলিয়ন সেল আমাদের বডিতে, একটা অ্যাডাল্ট বডিতে ফর্মেশন হয়। এই 70 ট্রিলিয়ন সেল যাদের ক্রোমোজোম সংখ্যাটা সেম থাকবে। তো একটা সেল থেকে এতগুলো সেল তৈরি হচ্ছে সেটা কার মাধ্যমে? কমপ্লিটলি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। সেল গ্রোথ রেজাল্ট ইন দ্য ডিস্ট্রিবিউশন রেশিও বিটুইন দ্য নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এবং ইন্টারফেসে যে সেলের গ্রোথ হয়, যার মানে এম ফেজের আগে, সেটা কেন হচ্ছে? কারণ ওর সাইটোপ্লাজম নিউক্লিয়াসের রেশিওটা ঠিক রাখার জন্য। ইফ দেয়ারফর বিকাম এসেনশিয়াল ফর দ্য সেল টু ডিভাইড টু রিস্টোর দ্য নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও। এবং এখানে কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা ঠিকঠাক হয়। এ ভেরি সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন অফ মাইটোসিস সেল রিপেয়ার। তাহলে আমাদের প্রত্যেকটা কোষ অর্গান কি, সেল অর্গান কি হচ্ছে, প্রত্যেকটা অর্গান কি হচ্ছে, রিপেয়ার হচ্ছে। যেমন স্কিন তোমার প্রতি 30 দিন ডিফারেন্সিয়েশন রিপেয়ার হয়ে নতুন হয়ে যাচ্ছে, কারণ আগে যে ডেড সেলগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার নতুন সেল রিপেয়ার করে সে জায়গাগুলো ফিল আপ করছে। The cell of the upper layer of the epidermis, cell of the lining of the gut, blood cell are being constantly replaced. তাহলে এখানে বলছে যে আমাদের স্কিনের যে সেলগুলো রয়েছে বা আমাদের এলিমেন্টারি ক্যানাল অর্থাৎ পরিপাক নালীর যে ভিতরের লেয়ার রয়েছে বা ব্লাড সেল রয়েছে, সেগুলো কন্টিনিউয়াসলি কি হচ্ছে, রিপ্লেসড হচ্ছে। মাইটোটিক ডিভিশন ইন দ্য মেরিস্টেমেটিক টিস্যু। উদ্ভিদের ক্ষেত্রে যে ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা বা নিবেশিত ভাজক কলা, বা যেটা আমরা বলছি এপিক্যাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, সেগুলো কন্টিনিউয়াসলি ডিভাইডেড প্ল্যান্টের যে গ্রোথ হচ্ছে সেটা কার দ্বারা হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে মাইটোসিস প্রক্রিয়ার ইম্পর্টেন্সগুলো দেখে নাও সংক্ষেপে। মাইটোসিস ইম্পর্টেন্ট বিকজ অর্গানিজম ডু নট সেক্সুয়ালি রিপ্রোডিউস। যে সমস্ত অর্গানিজমগুলো সেক্সুয়ালি পরিচালন, গ্যামেটের পরে আবার জাইগোট থেকে ডেভেলপ হয়, তার যারা হয় না তাদেরকে, যেমন ব্যাকটেরিয়া, ওদের একটাই পদ্ধতি, সেটা হচ্ছে মাইটোসিস। আর মাইটোসিস হচ্ছে কি, এই সমস্ত ব্যাকটেরিয়ার মধ্যে যে সমস্ত অর্গানিজমগুলো বডিতে মিওসিস হয় না, তাদের একমাত্র ডেভেলপমেন্টের পথ হচ্ছে মাইটোসিস। মাইটোসিস বলছে গ্রোথ। মাইটোসিসের প্রধান কাজ হচ্ছে গ্রোথ। আমরা যে একটা সেল থেকে 70,000 কোটি কোষ আমাদের বডি তৈরি হচ্ছে, এটা কার দ্বারা হচ্ছে? এটা হচ্ছে একমাত্র মাইটোসিসের মাধ্যমে। সেল রিপ্লেসমেন্ট, আমাদের পুরনো সেলগুলোকে বা ক্ষয়প্রাপ্ত সেল রিপ্লেস করে আবার নতুন সেল তৈরি করা, এটা কার দ্বারা হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে। বলে আমাদের ড্যামেজ টিস্যুগুলো যেগুলো, সেগুলো রিপেয়ার করছে নতুনভাবে। আবার রিজেন, যেমন ধরুন একটা টিকটিকির লেজ, সেটা কেটে দিলে বা ছুটে গেলে আবার সেখানে তৈরি হচ্ছে। এই যে রিজেনারেশন, এটা প্ল্যানের ক্ষেত্রে রিজেনারেশন হয়, তার কীভাবে হচ্ছে? মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। ভেজিটেটিভ রিপ্রোডাকশন, প্ল্যান্টদের মধ্যে যে অঙ্গজন হচ্ছে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, একটা তুমি কাণ্ডকে নিলে, কাণ্ডকে মাটিতে লাগিয়ে দিলে, সেখান থেকে আবার নতুন গাছ তৈরি হলো। বা উদ্ভিদের যে মূল, কাণ্ড, পাতা ইত্যাদি তৈরি হচ্ছে, ফুল তৈরি হচ্ছে, সেগুলো কার দ্বারা হচ্ছে? সেগুলো সব হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার জন্য। তো মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোন ফর্মেশন করতে পারি, অর্থাৎ সেম টাইপ অফ সেল থেকে আবার সেম টাইপ অফ সেলই ফর্মেশন করতে পারি। তাই মাইটোসিস হচ্ছে ক্লোন তৈরি করার একটা বিশেষ পদ্ধতি। এবার আমরা একটা প্ল্যান্ট এবং অ্যানিমাল সেলের মধ্যে মাইটোসিস কি পার্থক্য সেটা আমরা দেখে নিই একবার। তাহলে প্রথম হচ্ছে প্ল্যান্ট সেলে সেন্ট্রিওল থাকবে না। সেন্ট্রোজোম সেন্ট্রিওল প্ল্যান্ট সেলে থাকে না, অ্যানিমাল সেলে থাকে। যেহেতু সেন্ট্রিওল থাকে না, তাহলে প্ল্যান্ট সেলে অ্যাস্টারস্সি ফর্মেশন হয় না। এই যে অ্যাস্টারস্সিগুলো, এগুলো ফর্মেশন হয় না, কিন্তু অ্যানিমাল সেলে হচ্ছে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেল ডিভিশন কি? এই সেল প্লেট ফর্মেশনের মাধ্যমে হচ্ছে, কিন্তু অ্যানিমাল সেলের রিজ বা ফারো ফর্মেশনের মাধ্যমে হচ্ছে। প্ল্যান্ট সেলের মাইটোসিস মেরিস্টেমেটিক ভাজক কলার কোষে ঘটে, কিন্তু অগ্রস্থ, পার্শ্বস্থ বা নিবেশিত ভাজক কলার কোষে ঘটে। কিন্তু অ্যানিমাল সেলের ক্ষেত্রে থ্রু আউট দ্য বডির প্রত্যেকটা অংশ তোমার মাইটোসিস ডিভিশন চলতে আছে। এবার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কি হয়? এদের একটা সেলের একটা নির্দিষ্ট শেপ থাকে,
প্রত্যেকটা কোষের একটা ডিভিশনের নির্দিষ্ট আকার আকৃতি থাকে, কিন্তু অ্যানিমাল সেল যেহেতু সেল ওয়াল থাকে না, তার নির্দিষ্ট কোনো ডিভিশন আকার আকৃতি নেই। প্ল্যান্টের যে সেল ডিভিশনের জন্য সাইটোকাইন বলে একটা হরমোনের প্রয়োজন হয়, কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে, অ্যানিমালের ক্ষেত্রে সেরকম কোনো স্পেসিফিক হরমোন নেই। তার ব্রেমতন্তু, স্পিন্ডল ইজ প্রেজেন্ট অ্যাজ ফ্র্যাগমোপ্লাস্ট ডিউরিং সাইটোপ্লাজমিক ডিভিশন। যখন সাইটোপ্লাজমিক ডিভিশন হচ্ছে আর সেল প্লেট ফর্মেশন হচ্ছে, তখন কি হচ্ছে, ফ্র্যাগমোপ্লাস্ট যখন ফর্মেশন হচ্ছে, সেই সময় স্পিন্ডল বা ব্রেমতন্তুগুলো কিন্তু উপস্থিত থাকে। এখানে দেখো ব্রেমতন্তুগুলো কিন্তু উপস্থিত থাকছে সেল প্লেট তৈরি হওয়ার সময়। কিন্তু স্পিন্ডল ডিজেনারেট এর ক্ষেত্রে কি, অ্যানিমাল সেলের ক্ষেত্রে যখন ফারো বা রিজ তৈরি হচ্ছে, অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটছে, তখন কিন্তু কোনো ব্রেমতন্তু থাকে না, ব্রেমতন্তুগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যায় বা অপোজিট পোলের দিকে চলে যায়। তো আশা করি তোমরা মাইটোসিস প্রসেসটি কমপ্লিটলি বুঝতে পারবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।